আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের আইন পরিষদের দুজন উপসভাপতি নিয়ে। প্রথমটি হচ্ছে দ্য ডেপুটি চেয়ারপারসন অফ দ্য বিধান পরিষদ এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য ডেপুটি স্পিকার অফ দ্য বিধানসভা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডেপুটি চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা এবং ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভাদের নিয়ে। তারা দুজনেই কিন্তু সেন্ট্রাল লেভেলের আইন পরিষদের উপসভাপতি। আজকে আমরা ওরকম ভাবেই আলোচনা করব স্টেট লেভেলের দুটো হাউসের উপসভাপতিদের নিয়ে। ডেপুটি চেয়ারপারসন অফ দ্য বিধান পরিষদ এবং ডেপুটি স্পিকার অফ দ্য বিধানসভাকে আমরা ওই সেম 14টা পয়েন্টের উপরে কম্প্যারিজন করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 14টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন, লিগাল স্টেটাস, অর্থাৎ এদের আইনি অবস্থান আমাদের দেশে কি রয়েছে। তো বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন এবং বিধানসভার ডেপুটি স্পিকার দুজনেই কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে। সাংবিধানিক পদের তারা অধিকর্তা এবং আমাদের দেশের নিয়ম অনুযায়ী সাংবিধানিক পোস্টই সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ পোস্টস। দ্বিতীয়ত, কোন অর্গান অফ দ্য স্টেটে ইনারা বিলং করেন। তো ডেপুটি চেয়ারপারসন অফ দ্য বিধান পরিষদ এবং ডেপুটি স্পিকার অফ দ্য বিধানসভা দুজনেই হচ্ছে রাজ্যের আইন পরিষদের পার্ট, স্টেট লেজিসলেচারের উপসভাপতি ইনারা। এবারে কোয়ালিফিকেশনস, অর্থাৎ এই পদগুলো অধিগ্রহণ করার জন্য কি কোয়ালিফিকেশন থাকতে হবে। তো বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন হওয়ার জন্য বিধান পরিষদের মেম্বার তাকে প্রথমত হতে হবে। তেমনি বিধানসভার ডেপুটি স্পিকার হওয়ার জন্য তাকে প্রথমে সেই বিধানসভার মেম্বার হতে হবে। তো দুটো হাউসের উপসভাপতিদের ক্ষেত্রেই কিন্তু প্রথমে তাকে সেই হাউসের মেম্বার হতে হবে, তাহলেই সে উপসভাপতি পোস্টে ইলেক্টেড হওয়ার জন্য যোগ্য হবেন। 4 নম্বরে আমরা দেখে নেব এলিজিবিলিটি অফ দ্য ইলেক্টোরেটস, অর্থাৎ উপসভাপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য কেমন যোগ্যতা থাকতে হবে। বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের ইলেকশনে পার্টিসিপেট করার জন্য বিধান পরিষদের মেম্বার হতে হবে, অর্থাৎ মেম্বার্সরাই নিজেদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে ডেপুটি চেয়ারপারসন বানান। তেমনি বিধানসভার ডেপুটি স্পিকার হওয়ার জন্যও কিন্তু বিধানসভার মেম্বার হতে হবে। মেম্বার্সরা নিজেদের মধ্যে থেকে একজনকে ইলেক্ট করে ডেপুটি স্পিকার বানান। দুটো ক্ষেত্রেই হাউসের মেম্বার্সরাই ভোটার্স। 5 নম্বর পয়েন্টটা মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। এই পয়েন্টটা কিন্তু আগে 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্টেরই একটা মিক্সচার। তো কিভাবে উপসভাপতিদের সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট হয়। তো বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন প্রথমত বিধানসভার মেম্বার হন এবং বাকি মেম্বার্সরাই তাকে নির্বাচন করে উপসভাপতি বানান, এবং নির্বাচনে জিতে গেলে তার আলাদা কোনো নিয়োগ প্রক্রিয়া বা সেপারেট অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নেই। যেই ইলেকশনে জিতে গেল উনি ডেপুটি চেয়ারপারসনের পোস্টটা দখল করে নিতে পারবেন। তেমনি বিধানসভার ডেপুটি স্পিকারও কিন্তু প্রথমত সেই হাউসের মেম্বার হন একজন, এবং মেম্বার্সরাই নিজেদের মধ্যে থেকে তাকে নির্বাচন করে ডেপুটি স্পিকার বানান। নির্বাচন হয়ে গেলে আলাদা কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রসেস তার জন্য কিন্তু নেই। তো বন্ধুরা, সভাপতি হোক কি উপসভাপতি হোক, ইনাদের নির্বাচনের পরে আলাদা কোনো নিয়োগ প্রক্রিয়া, অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কিন্তু থাকে না। একটাই ফর্মুলা, কিন্তু সেটা অ্যাপ্লিকেবল সভাপতি এবং উপসভাপতিদের জন্যে। এর পরের পয়েন্ট অফ কম্প্যারিজন, ইলেকশন ডেট, অর্থাৎ উপসভাপতিদের নির্বাচনের ডেটটা কে ফিক্স করেন। তো উভয় ক্ষেত্রেই কিন্তু সাংবিধানিকভাবে উপসভাপতিদের নির্বাচনের ডেট কে ফিক্স করবেন সেটা বলা নেই, তবে হাউসের রুলস অনুযায়ী সেটা ফিক্স করা আছে। যেমন বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের নির্বাচনের ডেটটা সেই বিধান পরিষদের যিনি চেয়ারপারসন আছেন তিনি ফিক্স করবেন, তেমনই লেখা আছে বিধান পরিষদের হাউস রুলে। তেমনি বিধানসভার ডেপুটি স্পিকারের ইলেকশন ডেটও কিন্তু ফিক্স করেন সেই বিধানসভার যিনি স্পিকার রয়েছেন, তেমনই লেখা আছে বিধানসভার যে নিজস্ব রুল বুক আছে সেখানে। কনস্টিটিউশনে কিন্তু উপসভাপতিদের নির্বাচন ডেট কে ফিক্স করবেন সেই নিয়ে কিছু বলা নেই, হাউস রুলস অনুযায়ী সেটা হয়।
এবার তারা নির্বাচন হয়ে যাওয়ার পর ওথ বা অ্যাফার্মেশন কি নেয় পদ অধিকার করার আগে। তো এই ক্ষেত্রেও সেম, যেমন সভাপতিদের ক্ষেত্রে ছিল, সভাপতি বা উপসভাপতি পদে কোনো আলাদাভাবে শপথ গ্রহণ করতে হয় না। রাজ্যসভা চেয়ারপারসন বাদে যতজন সভাপতি এবং উপসভাপতি রয়েছেন তারা সেই হাউসের মেম্বার্স হিসাবে যেই শপথটা গ্রহণ করেছিল সেটাই 2-in-1 শপথ। মেম্বার হিসাবে শপথটা সভাপতি বা উপসভাপতিদের উপরেও লাগু হয়। আর রাজ্যসভা চেয়ারপারসন যেহেতু দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে যে শপথটা নিয়েছিলেন সেটাই যথেষ্ট তাকে রাজ্যসভা চেয়ারপারসন হওয়ার জন্যে। তো ডেপুটি চেয়ারপারসন অব দ্য বিধান পরিষদ এবং ডেপুটি স্পিকার অব দ্য বিধানসভা আলাদাভাবে উপসভাপতির কোনো শপথ তারা নেন না। নেক্সট, ইনাদের টার্ম বা টেনিয়র, অর্থাৎ তারা উপসভাপতি হিসাবে মেয়াদ কতদিনের পান। তো বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের মেয়াদটা নির্ভরশীল তার বিধান পরিষদের মেম্বার থাকার উপরে, অর্থাৎ একটা বিধানসভার মেম্বার সাধারণত 6 বছরের মেয়াদ পায়, তো সেই 6 বছরের মেয়াদটাই বিধান পরিষদের উপসভাপতিও কিন্তু পাবেন। তেমনি বিধানসভার ক্ষেত্রেও ওই হাউসের যে উপসভাপতি রয়েছেন, ডেপুটি স্পিকার রয়েছেন, সে মেম্বার হিসাবে যেই টেনিয়রটা পান অর্থাৎ 5 বছর, সেটাই তার উপসভাপতি হিসাবে মেয়াদ। ডেপুটি স্পিকার মেয়াদ পান একটা 5 বছরের। তো দুটো ক্ষেত্রেই মেম্বারদের যা টেনিয়র সেটাই ডেপুটি চেয়ারপারসন বা ডেপুটি স্পিকারের টেনিয়র। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। 9 নম্বরে আমরা দেখে নেব ইনাদের স্যালারি, অ্যালাউয়েন্সেস এবং এমলুমেন্টস কে ডিসাইড করে এবং সেটা কিভাবে তাদের অ্যাকাউন্টে আসে। বিধান পরিষদ এবং বিধানসভা উভয় ক্ষেত্রেই তাদের উপসভাপতিরা কি স্যালারি, অ্যালাউয়েন্সেস বা এমলুমেন্টস পাবে সেটা সেই রাজ্যের স্টেট লেজিসলেচার ডিসাইড করে তাদের নিয়োগের আগে, এবং তাদের বেতন ভাতাটা আমাদের সংবিধানের 2nd শিডিউলের আন্ডারে রয়েছে, অর্থাৎ এটা একটা চার্জড এক্সপেন্ডিচার। রাজ্যের যে কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট আছে সেখানে চার্জড হবে, অর্থাৎ অটোমেটিক্যালি সেখান থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রত্যেক বছর বছর স্টেট লেজিসলেচারের বাজেটের সাথে উপসভাপতিদের স্যালারি, অ্যালাউয়েন্সেস বা এমলুমেন্টস রিভিশন হয় না। আমাদের সংবিধানের 2nd শিডিউল সেই সমস্ত পোস্টের বেতন ভাতা বা সুবিধাদির কথা বলে যেই পোস্টগুলোতে নিরপেক্ষতা বজিয়ে রাখার একটা প্রয়োজনীয়তা আছে। তো হাউসের উপসভাপতি হিসাবে ইনারা রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি দুপক্ষকে সমান চোখে যাতে দেখে এবং সরকার যাতে ইনাদের উপরে অহেতুক প্রভাব বিস্তার না করতে পারে, তাই জন্য ইনাদের বেতনটা 2nd শিডিউলের আন্ডারে রাখা হয়েছে, যাতে সরকার প্রত্যেক বছর বছর ইনাদের বেতন ভাতা সুবিধাদি পরিবর্তন না করতে পারে। তো 2nd শিডিউলের আন্ডারে মানেই সেটা চার্জড এক্সপেন্ডিচার হবে, এবং সভাপতি হোক কি উপসভাপতি হোক, পার্লামেন্টের হোক কি স্টেট লেজিসলেচারের হোক, তাদের সবারই স্যালারি, অ্যালাউয়েন্সেস এবং এমলুমেন্টস চার্জ এক্সপেন্ডিচারের আন্ডারে পড়ে। তো বুঝে গেলে আবারও একটা সিঙ্গেল ফর্মুলা তোমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্টিফিক ওয়ে অফ স্টাডিং পলিটি, আমার কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। 10 নম্বরে আমরা দেখে নেব ইনাদের সার্ভিস কন্ডিশন, অর্থাৎ পদে থাকার শর্তাবলী কি কি রয়েছে। তো বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের পোস্টে থাকার একটাই শর্ত যে তাকে বিধান পরিষদের মেম্বার থাকতে হবে। যদি তার বিধান পরিষদের মেম্বারশিপ কোনো কারণে চলে যায় সে কিন্তু আর ডেপুটি চেয়ারপারসন হিসাবে কন্টিনিউ করতে পারবেন না। তেমনি বিধানসভার ডেপুটি স্পিকার থাকার সত্ত্বেও হচ্ছে তাকে সেই বিধানসভার মেম্বার থাকতে হবে। যদি কোনো কারণে মেম্বারশিপ গেল সাথে সাথে তার ডেপুটি স্পিকারের পোস্টটাও কিন্তু চলে যাবে। তো দুটো ক্ষেত্রেই তাদের সার্ভিস কন্ডিশন হচ্ছে তারা যেই হাউসের উপসভাপতি সেই হাউসের তাদের মেম্বার থাকতে হবে ডেপুটি পোস্টে কন্টিনিউ করার জন্যে। এবারে দেখে নেব প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটি, বিশেষাধিকার, অধিকার বা ইমিউনিটি তারা কি কি পান সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা বোঝার আগে আমাদের মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে কিন্তু একজন ব্যক্তির পাওয়ার বলে কিছু হয় না, সেটা তার পদের পাওয়ার হয়, পার্সনের পাওয়ার নয়, চেয়ারের পাওয়ার। তো যে যেই চেয়ারে বসছেন, যে যেই পদ অধিগ্রহণ করছেন, সেই পদের যা পাওয়ার সেটাই তিনি পদে থাকাকালীন পাবে। এটা মনে রাখার প্রয়োজনীয়তা এই জন্যে কারণ বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন এবং বিধানসভার ডেপুটি স্পিকার আলাদাভাবে ডেপুটি হওয়ার জন্য কিন্তু তারা কোনো প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস তারা পান না। যখন তারা চেয়ারপারসন বা স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন তখন তারা চেয়ারপারসন বা স্পিকারের যে প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস আছে সেটা তারা এনজয় করেন, আর যখন সেটা তারা করছে না তাহলে মেম্বার হিসাবে যা প্রিভিলেজেস, ইমিউনিটিস এবং রাইটস
একজন সাধারণ মেম্বারের থাকে সেটাই তারা এনজয় করে। তো চেয়ারপারসন বা স্পিকারের চেয়ারে যখন বসে আছেন তখন চেয়ারপারসন বা স্পিকারের সুবিধাদি, এবং মেম্বারের চেয়ারে যখন বসে আছেন তখন একজন সাধারণ মেম্বারের প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস এনজয় করে। তো আলাদা করে উপসভাপতিদের কোনো প্রিভিলেজেস, রাইটস বা ইমিউনিটিস নেই। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেজিগনেশন। বিধান পরিষদ এবং বিধানসভার উপসভাপতিরা তাদের ইস্তফাপত্র কাদের দেন? তো বিধান পরিষদের ক্ষেত্রে তাদের ডেপুটি চেয়ারপারসন রেজিগনেশন দেন সেই বিধান পরিষদের চেয়ারপারসনকে। তেমনি বিধানসভার ক্ষেত্রে সেই হাউসের ডেপুটি স্পিকার রেজিগনেশন দেন সেই হাউসের স্পিকারকে। সিম্পল ফর্মুলা, ডেপুটিরা তাদের রেসপেক্টিভ হাউসের চেয়ারপারসন বা স্পিকারকে তাদের রেজিগনেশন দিয়ে থাকেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের রিমুভাল, অর্থাৎ মেয়াদের মাঝে তাদের যদি পদ থেকে রিমুভ করতে হয় সেটার কি প্রক্রিয়া রয়েছে। তো বিধান পরিষদের যিনি ডেপুটি চেয়ারপারসন আছেন তাকে নির্বাচন যেমন করেছিল বিধান পরিষদের মেম্বাররা, তাকে রিমুভালও কিন্তু বিধান পরিষদের মেম্বাররাই করতে পারবেন। বিধান পরিষদে একটা প্রস্তাব নিয়ে আসবেন, একটা রেজলিউশন নিয়ে আসবেন এবং সেটাকে মেজরিটি দিয়ে পাস করলে সেই হাউসের ডেপুটি চেয়ারপারসন রিমুভড হয়ে যাবে। তেমনি বিধানসভার ডেপুটি স্পিকারকেও রিমুভ করতে পারবেন সেই বিধানসভার মেম্বার্সরা। তারা হাউসে একটা রেজলিউশন নিয়ে আসবে এবং সেটাকে মেজরিটি দিয়ে পাস করতে হবে। এবারে আমাদের সংবিধানে বিভিন্ন প্রক্রিয়ার জন্য বিভিন্ন মেজরিটির কথা বলা হয়েছে। সো ডেপুটিদের রিমুভ করার জন্য যেই মেজরিটির কথা আমাদের সংবিধানে বলা হয়েছে সেটা হচ্ছে দ্য মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য হাউস, অর্থাৎ এফেক্টিভ মেজরিটি লাগে। আমার অল টাইপস অফ মেজরিটিজের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা জানো এফেক্টিভ মেজরিটি বলতে কি বোঝায়। তো কমেন্ট সেকশনে তোমরাই লিখে ফেলো এফেক্টিভ মেজরিটি বলতে কি বোঝো, দেখি তোমাদের কতটা মনে আছে। পৌঁছে গেছি আমরা আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজনে, যেটা হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ ডেপুটিরা তাদের রেসপেক্টিভ পোস্ট থেকে রিজাইন, রিমুভ বা রিটায়ার হওয়ার পর তারা কি কোনো পাবলিক পোস্ট হোল্ড করতে পারবেন কিনা। যেমন বলেছিলাম সাধারণত পোস্ট রিটায়ারমেন্ট জব ব্যান্ড থাকে সেই সমস্ত পোস্টের জন্যে যেখানে নিরপেক্ষতা বজিয়ে রাখাটা দরকার, যাতে তাদেরকে কেউ প্রলোভিত না করতে পারে। তবে যেমন চেয়ারপারসন বা স্পিকারদের ক্ষেত্রেও ছিল, তেমনি ডেপুটি চেয়ারপারসন এবং স্পিকারের ক্ষেত্রেও পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান লাগানো নেই আমাদের দেশে। তারা এই পোস্টগুলো থেকে রিজাইন, রিমুভ বা রিটায়ার হওয়ার পর অন্য যে কোনো পাবলিক পোস্টে তাদের নিয়োগ করা যেতে পারে। এমনকি পুনরায় যদি তারা এই পোস্টের ইলেকশনে নির্বাচিত হয় তো যতবার নির্বাচিত হবে অতবার তারা এই পোস্টটা হোল্ড করতে পারবেন। চেয়ারপারসন, স্পিকার, ডেপুটি চেয়ারপারসন বা ডেপুটি স্পিকার ইনাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ডিসকাশন। আশা করি তোমরা বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন এবং বিধানসভার ডেপুটি স্পিকারদের নিয়ে এই 14টা পয়েন্ট খুব ভালোভাবে বুঝতে পারলে। এখন ইনাদের রিলেটেড একটাই জিনিস বাকি রয়ে গেল, ইনাদের পাওয়ার্স এবং ফাংশনস। তো সেই ভিডিওটা আমি এরকম ফরম্যাটে নিয়ে আসবো, ইনাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনসের কম্প্যারিজন, যখন আমার এই ভিডিওটা 100 লাইকস পাবে। তো তোমাদের সমর্থনে আমি ইনাদের পাওয়ার্স এবং ফাংশনস নিয়ে ভিডিও খুব দ্রুত নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা অবশ্যই একবার নয়, দুবার নয়, মিনিমাম 3 বার দেখবে, যাতে এই কনসেপ্টসগুলো তোমাদের মাথায় দীর্ঘদিনের জন্য গেঁথে যায়, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। আর আজকের ভিডিও নিয়ে তোমাদের কমেন্ট আমি পড়ার আশায় থাকলাম। যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে একটা হার্ট সাইন দিয়ে দেবে। তোমাদের অ্যাপ্রিসিয়েশনই আমার কাছে চূড়ান্ত মোটিভেশনের কাজ করে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন।
তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।